জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না, ৩ অক্টোবর পর্যন্ত ছুটি। আগামী বছরের মধ্যেই সারা দেশে শতভাগ বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। আরও ৪৫ জনের মৃত্যু, চীনা ভ্যাকসিনের ট্রায়াল হবে দেশে। সিনহা হত্যায় বাকি ২ এপিবিএন সদস্যেরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার পুরো খবর। করোনা মহামারীতে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষাও হবে না, আজ এলো এই সিদ্ধান্ত। অন্যদিকে কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে কোন পদ্ধতিতে পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীরা উত্তীর্ণ হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। আরিফ জামালের রিপোর্টে দেখব বিস্তারিত। একদিন আগে বাতিল করা হয়েছে এবছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা। এবার অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের ঘোষণাও এলো। করোনার কারণে এ দুটি পরীক্ষাই বাতিল হলো। অন্যদিকে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও ১ মাস ৩ দিন বাড়িয়েছে সরকার। করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে সেই ছুটি বাড়িয়ে সবশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। করোনা পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা ২ মন্ত্রণালয় যৌথভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আসলে সেপ্টেম্বরের স্কুল খোলার কিন্তু পরিবেশ এখনো হয় নাই। তো সেপ্টেম্বর, এখন আমরা অক্টোবর এবং নভেম্বরকে সামনে নিয়ে যে লেসন প্ল্যান করেছি সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার গাইডলাইন প্রস্তুত করে রেখেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয় পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত, সুস্পষ্ট, সহজবোধ্য এবং শিশুবান্ধব ভাষায় প্রোটোকল প্রণয়ন করতে হবে। আমাদের শুরুর অন্তত ১৫ দিন আগে বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুলে দিতে হবে। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য ৬৫,৬২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার সহকর্মীরা প্রত্যেকটা স্কুলের জন্য, স্কুলের জন্য তারা একটা নির্দেশনা করবে, সেইটা তারা ফলো করবে। সচিব জানান, করোনায় বন্ধের আগে ১৬ মার্চ পর্যন্ত প্রাথমিকের ৩৫% সিলেবাস শেষ হয়েছিল। স্কুল খুললে কিভাবে পাঠদান বা পরীক্ষা নেওয়া হবে এরও একাধিক পরিকল্পনা করে রেখেছে মন্ত্রণালয়। 1 অক্টোবর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে একটা, আর 1 নভেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে আরেকটা, 57 দিন আর 40 দিন। এইটার এই লেসন প্ল্যান যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে স্কুলগুলো তাদের মতো করে পরীক্ষা নেবে। নভেম্বরেও স্কুল খোলা সম্ভব না হলে শিক্ষার্থীদের অটো প্রমোশন দেয়া হবে এমন ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। তো 72 সালে তো আমি তো আমাকে অটোমেটিক্যালি আমাকে প্রমোশন দিয়ে 7-এ তুলে দেওয়া হলো। এটা সময় বলে দিবে কি হবে না হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝি, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিভাবে এই সমস্যা দূর করা যায় এর উপায় খোঁজা হচ্ছে জানিয়ে অটো প্রমোশনের আভাসও দিয়েছেন তিনি। সকালে এক অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। আমাদের শিক্ষার্থীদের সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ এই যে এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই, পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এটা কিছু করারও উপায় নেই। কারণ এটা শুধু বাংলাদেশ না, তো সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা সবাই ভুগছে। তবুও আমরা টেলিভিশনের মাধ্যমে বা অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। তা আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি। কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা আরও চেষ্টা করছি।
এদিকে 2021 সালের মধ্যেই সারা দেশ শতভাগ বিদ্যুতায়ন করা হবে একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার সুফল পাচ্ছে জনগণ। সকালে বিদ্যুৎ খাতের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। সবগুলি একসঙ্গে শুভ উদ্বোধন ঘোষণা করছি। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন। এর আগে 257টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে মোট 288টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো। এছাড়া একই সাথে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড সাবস্টেশন ও 6টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন তিনি। প্রধানমন্ত্রী এই সময় বললেন, ক্ষমতায় আসার পর বিদ্যুৎ নিয়ে আলাদা পরিকল্পনা করে এগিয়েছে তার সরকার, যার সুফল এখন পাচ্ছে মানুষ। আমরা একটা বিশেষ আইন করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সেই সাথে সাথে সঞ্চালন বৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি এবং তার শুভ ফল আজকে মানুষ পাচ্ছে। আমি জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং আমরা এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, একই সাথে তা পৌঁছে দিতে সঞ্চালন লাইন বাড়ানো হচ্ছে বলেও এ সময় জানালেন তিনি। ইতিমধ্যে আমরা প্রায় 97 ভাগ জনগণকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি যে এই 2021 সালের মধ্যে আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারবো, সেভাবে আমরা পরিকল্পনাও নিয়েছি। এই যে প্রতিনিয়ত উৎপাদন বাড়ছে বিদ্যুতের, এর খরচও কিন্তু অনেক বেশি। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানালেন তিনি। বিদ্যুৎ উৎপাদনের খরচ কিন্তু অনেক বেশি হয়। বর্তমানে যেমন আমরা এলএনজি আমদানি করছি, কাজে এই এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছি, অর্থাৎ যে উৎপাদনের খরচ যেটা হয় তার থেকে কিন্তু কম পয়সায় গ্রাহককে আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। সেই ক্ষেত্রে আমি গ্রাহকদের কাছে অনুরোধ করব যে আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন, অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না, কারণ অনেক বেশি ভর্তুকি আমাদের দিতে হচ্ছে, কিন্তু এই ভর্তুকি সবসময় দেওয়া সম্ভব না। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। করোনা প্রসঙ্গে এবার করোনায় আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 4127 জনের। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় দেশের 92টি ল্যাবে 15,124 জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন 2,436 জনের, আর 24 ঘন্টায় শনাক্তের হার 16.11%। মোট শনাক্তের সংখ্যা 3,04,583। সবশেষ 3,275 জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন 1,93,458 জন। চীনের কোম্পানি সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করার অনুমতি দিয়েছে সরকার। স্বেচ্ছাসেবীরা এই ট্রায়ালে অংশ নেবেন। আরিফ জামালের আরেকটি রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ খসড়া তালিকা অনুযায়ী করোনার ভ্যাকসিন বা টিকা বানাতে 173টি দেশ ও প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে 31টির ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষা চলছে। চীনের সিনোভ্যাকের টিকাটিও এর অন্যতম। চীনের সিনোভ্যাক নিজেদের দেশেই তাদের করোনা টিকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল করে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে করতে সম্প্রতি আইসিডিডিআরবির মাধ্যমে সরকারের অনুমতি চায়। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে এ নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব, তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা ট্রায়ালের ব্যবস্থা করুন। আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা এবং আইসিডিডিআরবির সহযোগিতা এই ট্রায়াল কার্যক্রম আমরা আজকে অ্যাম্বাসেডার সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা জানিয়েছি। চীনা ভ্যাকসিনের ট্রায়াল কবে শুরু হবে সিদ্ধান্ত নেবে সিনোভ্যাক। তাদের করোনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে চেয়েছে বাংলাদেশ। আমাদের 1 লক্ষ ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এইখানে ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে, সেটাও তারা বহন করবে। এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। আমরা বলেছি যে আমাদের দেশে আমরা ট্রায়াল করার সুযোগ দিব, কিন্তু আমাদের অগ্রাধিকার থাকতে হবে। বাংলাদেশ জানি অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়, সেই কথাটার উপর আমরা জোর দিয়েছি।
কারা করোনা টিকার ট্রায়ালে অংশ নেবেন তাও জানান স্বাস্থ্যমন্ত্রী। ট্রায়ালটা কাদেরকে আমরা করতে পারবো? প্রপোজাল হলো ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী যারা স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে এমন সবার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। কোয়ালিটি ভালো, আমরা সেটা গ্রহণ করব। শর্ত যেগুলো সহজ হবে সেটা আমরা গ্রহণ করব। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। সিনহা হত্যা প্রসঙ্গ, আজ এপিবিএন এর এএসআই শাহজাহান ও কনস্টেবল রাজীবও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল কনস্টেবল আব্দুল্লাহ কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়া যুক্ত হচ্ছেন। অর্পণ বড়ুয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি যেমনটি বলছিলেন ঠিক কিছুক্ষণ আগে কক্সবাজার আদালত থেকে এএসআই শাহজাহান এবং এপিবিএন এর কনস্টেবল রাজীবকে কক্সবাজার জেলা কারাগারের একটি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছকে দুপুর 1টার দিকে কক্সবাজার আদালতে আনা হয়েছিল। তারা 164 ধারায় কক্সবাজার আদালতে, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অর্থাৎ তামান্না ফারের আদালতে তারা জবানবন্দি দিয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই জানেন গতকালকেও একজন এপিবিএন এর সদস্য যার নাম আব্দুল্লাহ তিনিও কক্সবাজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন 31শে জুলাই রাতে যেদিন যেই সময়ে ঘটনাটি ঘটছিল আসলে সেই সময় তারা ছিল খুবই অসহায় এবং পরিদর্শক লিয়াকত সহ দ্বন্দ্বদুলাল রক্ষিত তারা শিকারীর মতো সেখানে অবস্থান করছিলেন এবং তারা অপেশাদারমূলক আচরণ করেছিলেন। সেদিন এপিবিএন এর এই 3 সদস্য চেকপোস্টে কর্মরত থাকলেও তারা এই পরিস্থিতিতে আসলে তারা খুব বেশি অসহায় ছিলেন। এমন একটি পরিস্থিতির উৎপত্তি হয়েছিল ঘটনার দিন। আপনি জানেন এপিবিএন এর এই 3 সদস্য গত 22 আগস্ট র্যাবের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তারা র্যাবের হেফাজতে চলে যায় 7 দিনের রিমান্ডের জন্য। সেখানেও তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আকিব, আমার কাছে কক্সবাজার আদালত থেকে এটুকুই ছিল সর্বশেষ। অর্পণ বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আরো কোনো তথ্য যদি যোগ করার থাকে নিশ্চয়ই আমরা অর্পণ বড়ুয়ার সঙ্গে যুক্ত হব। টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস সহ 12 পুলিশের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা হয়েছে। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন টেকনাফ থানা ওয়াইকং ইউনিয়নের মৃত আব্দুল জলিলের স্ত্রী সানোয়ারা বেগম। এজাহারে বলা হয় 2019 সালের 3 ডিসেম্বর তার স্বামী আব্দুল জলিলকে কক্সবাজার শহরের আদালত পাড়া থেকে আটক করে ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া। পরে ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর তাকে টেকনাফ থানায় নিয়ে যায়। সেখানে 10 লাখ টাকা দাবি করে ওসি প্রদীপ, না হলে ক্রস ফায়ারের ভয় দেখান। স্বামীকে বাঁচাতে সানোয়ারা বেগম প্রদীপকে 5 লাখ টাকা দেন বলে এজাহারে অভিযোগ করেছেন তিনি। এবছরের জুলাই মাসে ক্রস ফায়ারে নিহত হন জলিল। এদিকে সিনহা হত্যার সময় তার সহযোগী শিপ্রা দেবনাথের মালপত্রের 2টি তালিকা করায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজারের রামুর ওসি মোহাম্মদ আবুল খায়ের। শিপ্রার আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে রামুর আমলি আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান ওসি। এই আদালতের বিচারক ছিলেন দেলোয়ার হোসেন। গত 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য কক্সবাজারের হিমছড়ি এলাকায় গিয়েছিলেন। ওই কাজে তার সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সিফাত এবং শিপ্রা। 1976 সালের এই দিনে থেমে গিয়েছিল আজন্ম এক বিদ্রোহীর পথ চলা। শত প্রতিকূলতার মধ্যেও অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ আর রুখে দাঁড়ানোর পথ দেখিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ কবির 44তম প্রয়াণ দিবস। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিনই বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে। মৃত্যুর 44 বছর, অথচ আজনানা উপলক্ষে নজরুলের সৃষ্টিতে সাহস আশ্রয় খোঁজে বাঙালি। সেই মুক্তিযুদ্ধের সময় তার গান কবিতা যেভাবে সাহস ও প্রেরণা জুগিয়েছে মুক্তিকামী মানুষকে, ঠিক তেমনি
করোনা মহামারীর বিরুদ্ধে এখনকার লড়াইয়েও কাজী নজরুল ইসলাম যেন সমানভাবেই প্রাসঙ্গিক। জ্যৈষ্ঠে এসেছিলেন, ভাদ্রে নিয়েছেন বিদায়। মাঝে সময়টিতে অত্যাচার, দাসত্ব আর সাম্প্রদায়িকতার শৃঙ্খল ভাঙতে সৃষ্টিতে তার সোচ্চার প্রতিবাদ। আবার তিনি কোমল সুকুমার হৃদয়ে আবেগে থরথর। তিনি বিদ্রোহী, তিনি গানের পাখি বুলবুল, তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে কৃষ্ণে রাজে দোল। ছোট গল্প, উপন্যাস, গান, নাটক এত সব সৃষ্টির পরও মূলত কবি হিসেবে স্থান নিয়েছেন হৃদয়ে। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে বিদ্রোহী আর সোচ্চার কণ্ঠের কারণে তিনি ভূষিত হন বিদ্রোহী কবি হিসেবে। 1942 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবি। দুরারোগ্য ব্যাধি কেড়ে নেয় তার বাকশক্তি। এর প্রায় 30 বছর পর কবিকে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিলিট সম্মানে ভূষিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়, দেয়া হয় নাগরিকত্ব। 1976 সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতাল, এখনকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান কবি। অঙ্কের হিসাবে তার জীবনকাল 77 বছরের, তবে সৃষ্টিশীল থাকতে পেরেছেন মাত্র 23 বছর। নজরুলের এই 23 বছরের সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ, যে কারণে জাতি আজ গভীর শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করবে জাতীয় কবিকে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। প্রয়াণ দিবসে জাতীয় কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন সর্বস্তরের মানুষ। রাজনৈতিক নেতা, শিল্প আর সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দ্রোহ আর সাম্যের জয়গান গেয়ে মানুষের হৃদয় জুড়ে থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের প্রভাতে তার সমাধি ঠিক এভাবেই ফুলে ফুলে ভরে উঠল শ্রদ্ধা আর ভালোবাসায়। সময়টা যেহেতু করোনার, তাই অন্যবারের মতো নয়, আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে। এমনকি করোনার সাথে লড়াই করা কবির পরিবারের কোনো সদস্যই এবার আসেননি কবির কবরে ফুল দিতে, তবে ভার্চুয়ালি জানিয়েছেন শ্রদ্ধা। কাজী নজরুল ইসলাম আজকের এই সময় তাকে আমাদের অত্যন্ত প্রয়োজন। তার মতন একজন নির্ভীক, নির্লোভ কবি আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে অত্যন্ত প্রয়োজন। কিন্তু কবি ভক্ত রাজনৈতিক নেতা আর সাংস্কৃতিক কর্মীরা করোনাকে উপেক্ষা করেই প্রিয় কবির সমাধিতে জানিয়েছেন শ্রদ্ধা। আমাদের মুক্তিযোদ্ধারা সবসময়ই কবি নজরুলের বিভিন্ন গান, কবিতা তাদের দুঃসময়ে, তাদের কঠিনতম সময়ে সবসময় তাদেরকে সেই গানগুলো, কবিতাগুলো অনুপ্রেরণা দিয়েছে। দেশ অর্জন, অধিকার অর্জন, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি লেখনীর মাধ্যমে আমাদের সাথে সর্বকাল দাঁড়িয়ে আছেন। কবি ছিলেন সার্বজনীন, স্বাধীনতার মানবতায় সব শ্রেণীর মানুষেরই আস্থার প্রতীক। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষের মূলোৎপাটন করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। কবির প্রয়াণ দিবসে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও বিভিন্ন সংগঠন আর প্রতিষ্ঠানের আয়োজনে ভার্চুয়ালি হয়েছে কবিকে নিয়ে আলোচনা, গান আর কবিতার আসর। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। বাজেস্ট্রি বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। দশ বছরের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বললেন পরিকল্পনা মন্ত্রী। বিরতির পর ফিরে এসে সবাইকে আরও একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দুর্নীতিতে যারা সহায়তা করেছে তাদের দিকে এবার দুর্নীতি দমন কমিশন দুদকের নজর। যদিও সম্রাটের স্ত্রী শারমিনের দাবি তারা ষড়যন্ত্রের শিকার। বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ সৌরভ। প্রাথমিক অনুসন্ধানে ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সম্রাটের ৩ কোটি টাকার খোঁজ পায় দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে 2019 সালের নভেম্বরে করা মামলার তদন্ত চলছে এখন। পাশাপাশি অনুসন্ধান চলছে সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও তার ভাই ফরিদ আহমেদ চৌধুরীর অবৈধ সম্পদেরও। বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে দুদকের ডাকে হাজির হয়েছিলেন তারা দুজন। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন তাদেরকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন, যদিও নিজেদের ষড়যন্ত্রের শিকার বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন শারমিন। আমরা ষড়যন্ত্রে পড়ে গেছি সম্রাটের সাথে সাথে আমরা পুরো ফ্যামিলিটা। এই তার যে অবৈধ সম্পদ, তার যে ক্যাসিনো বিষয় পুলিশ উদ্ধার করতেছে, দুদক যে 3 কোটি টাকা মামলা করলো, কেন করলো? আসলে এটাই তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারের সাথে যে কেন যে রাজনীতিকে জড়াচ্ছে আমি ঠিক এটা বুঝতেছি না। অভিযোগ রয়েছে সম্রাটের চাঁদাবাজি অর্থ গচ্ছিত রয়েছে তার প্রবাসী ভাই ফরিদ আহমেদ চৌধুরীর কাছে। এছাড়া ফরিদ নিজেও অর্জন করেছেন অবৈধ সম্পদ। সম্রাট ভাইয়ের অনেক সম্পদ আপনার কাছে রয়েছে, আসলে বিষয়টা সত্যি কি? আচ্ছা, আমি একটা কথা বলি। আমি 25 বছর ধরে বিদেশে থাকি, লন্ডনে। আমি আসছি, এখন আসার পরে এই যে ওনারা ডাকছেন, ওনারা তদন্ত করছেন, আপনারা সবকিছু পাবেন। দুদক বলছে শুধু সম্রাট নয়, কারা তাকে সহায়তা করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। সম্রাটকে ধরার পরে অনেক সংস্থা অন্যান্য বিষয় নিয়ে কাজ করেছে। দুদক কাজ করছে দুর্নীতির বিষয়টা, এবং আমরা বলেছি যে দুর্নীতির সাথে তাকে যারা সহযোগিতা করেছে বা তার সহযোগী কেউ ছিল কিনা সেটুকু আমরা দেখব। 2019 সালের অক্টোবরে সম্রাটকে তার সহযোগী আরমান সহ কুমিল্লার 14 গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার বিচার শুরু হয়েছে। আগামী 10 সেপ্টেম্বর শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। বৃহস্পতিবার ঢাকা জেলার দায়রা জজ KM ইমরুল কায়েস এই মামলার চার্জ গঠনের আদেশ দেন। যে সময় নিজেকে নির্দোষ দাবি করেন আসামি শাহেদ করোনা টেস্টের নামে প্রতারণা, ভুয়া সার্টিফিকেট দেয়া এবং হাসপাতালে প্রতারণার অভিযোগের মামলায় গত 15 জুলাই সাতক্ষীরা থেকে শাহেদকে গ্রেফতার করা হয়। 19 জুলাই উত্তরা থেকে শাহেদের ব্যক্তিগত গাড়ি জব্দ করে পুলিশ। সে গাড়িতেই একটি পিস্তল ও গুলি পাওয়া যায়। করোনার কারণে গতি কিছুটা কম হলেও নির্ধারিত সময়ে 2030 সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বাংলাদেশ, এমন আশাবাদ জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেছেন এসডিজি অর্জনে অগ্রগতি আশাব্যঞ্জক। দেখব মফিদুল তোপুর রিপোর্ট। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি অর্জনে সাফল্যের ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনেও বেশ ভালোই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই অগ্রগতি সম্পর্কিত দ্বিতীয় প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান। কোভিডকে ধারণ করে ডেটা কিন্তু এখনো জেনারেটেড হয় নাই সব, এটা বুঝতে হবে। যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করেছি 19-20-19 সেগুলো কিন্তু সবই কোভিডের আগের ডেটা। প্রতিবেদনে বলা হয়েছে ক্ষুধা ও দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা এবং জেন্ডার সমতা সহ টেকসই উন্নয়নের 17টি সূচকের 16টিতেই ইতিবাচক অগ্রগতি হলেও বেড়েছে নানা ধরনের বৈষম্য। গ্রোথের একটা পর্যায়ে ইনইকুয়ালিটি বেড়ে যায়, কারণ ধনী শ্রেণী যেভাবে অ্যাড করে সম্পদে, গরিব শ্রেণী তো সেভাবে সম্পদ অ্যাড করে না, ফলে একটু পিছনে পড়ে যায় তারা সম্পদ অ্যাডের দিক থেকে। কাজে মাথাপিছু সম্পদ প্রাপ্তি এই জন্যই একটা সময় পর্যন্ত ইনইকুয়ালিটি বাড়ে। এটা অর্থনৈতিক তত্ত্ব অনুসারী, এটা অস্বাভাবিক কিছু না। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে বৈষম্যটা বেড়েছে। এসডিজি প্রতিবেদন বলছে 2015 সালের তুলনায় দেশে খুন কিংবা মারামারি করে হতাহতের ঘটনা কমেছে, তবে বেড়েছে শিশুদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন। অন্যদিকে সহিংসতার শিকার নারীরা বিচারের দাবিতে আগের চেয়ে বেশি সোচ্চার হলেও এখনো তা অনেক কম। শিশুদের নিরাপত্তা যদি দিতে না পারে তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং দিস কান্ট্রি, দিস স্টেট? কোনো মানেই হয় না এই রাষ্ট্রের। শিশুকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরো কাজ করতে হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন 2022 সালের মধ্যে করোনার ধাক্কা সামলে উঠে আগের গতিতে ফেরার আশা করছে সরকার। টেকসই উন্নয়নের জন্য সুশাসন নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিও অব্যাহত থাকবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। দারিদ্র্য উপশম,
জীবনমান উন্নয়ন, সাংস্কৃতিক পরিবর্তন আমাদের দরকার খুব বেশি। মেন্টাল, আমরা হাংরি নয় ইন দ্য স্টামাক, উই আর হাংরি হিয়ার উই আর হাংরি। এই পরিবর্তন আনার জন্য আমাদের সকলকে পরিশ্রম আমরা একযোগে করে যাবো, এই হলো আশা। ধন্যবাদ। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। তিন দফা বন্যায় ভেসে গেছে সিলেটের 989টি পুকুর, দিঘি ও খামারের মাছ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নাঞ্চলের খামারিরা। মৎস্য অধিদপ্তর জানায়, সিলেটের প্রায় 1000 পুকুর, দিঘি ও খামারের 258 মেট্রিক টন মাছ ভেসে গেছে। ক্ষতি হয়েছে 26 লাখ পোনার, যার বাজার মূল্য প্রায় 4,58,00,000 টাকা। অন্যদিকে বিয়ানীবাজারের সুতারকান্দি এলাকার নিম্নাঞ্চলের খামারিরা লোকসানের পরও হাল ছাড়ছেন না। নতুন উদ্যোগে আবার শুরু করছেন খামার। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ খামারিদের। বাজেস্টে বিরতি নিচ্ছে, আবারও এরপর জানিয়ে ফিরছি। নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড। এবং টি-20তে ডোয়াইন ব্রাভোর 5 উইকেট। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানাবো। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। ভিড় বাড়ছে পর্যটকদের। পার্বত্য জেলাটি ফিরে পেতে শুরু করেছে তার চেনা রূপ। সমতলের মতো পাহাড়েও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় 5 মাস পর্যটক নিষিদ্ধ করা হয় বান্দরবানে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় 21 আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে বান্দরবানের দুয়ার। বন্দি দশা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসতে শুরু করেছেন পর্যটকরাও। তবে গত 5 মাসে মারাত্মক ক্ষতিতে পড়েছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। প্রশাসনের এই সিদ্ধান্তে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে আশা করছেন তারা। তবে এতদিন জনসমাগম না থাকায় আরো সুন্দর হয়ে উঠেছে প্রকৃতির লীলাভূমি বান্দরবান। আন্তর্জাতিক খবর। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের 2টি মসজিদে গুলি করে 51 ব্যক্তিকে হত্যার দায়ে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশটির ইতিহাসে প্যারোলবিহীন যাবজ্জীবন দণ্ড দেওয়ার ঘটনা এটিই প্রথম। 51 জনকে গুলি করে হত্যা, 40 জনকে হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড, এই 3টি অভিযোগে দণ্ডিত হয়েছেন তিনি। তাকে আমৃত্যু কারাগারে কাটাতে হবে। প্যারোলের জন্য কোনো আবেদন করতে পারবেন না তিনি। নিউজিল্যান্ডের ইতিহাসে টারান্ট হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি এমন সাজা পেলেন। 4 দিন চলে তার বিচার কাজের শুনানি। এ সময় হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বক্তব্য শোনা হয়। 2019 সালের 15 মার্চ জুম্মার দিন ক্রাইস্ট চার্চের 2টি মসজিদে চালানো এই নৃশংস ঘটনা থমকে দিয়েছিল পুরো বিশ্বকে। সেই সময় এই ঘটনার উপযুক্ত বিচারের ঘোষণা দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। এবার খেলার খবর।
ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো তার বোলিং বৈচিত্র্য দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টি-20 ইতিহাসের প্রথম বোলার হিসেবে গড়েছেন 500 উইকেটের রেকর্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জোকসের বিপক্ষে ম্যাচে এই মাইল ফলকে পৌঁছান ব্রাভো। প্রথম বোলার হিসেবে টি-20তে 500 উইকেট ক্লাবে তিনি নাম লেখান। রাকিম কর্নওয়ালকে ফিরিয়ে তার এই নাম তিনি লেখান। ম্যাচের চতুর্থ ওভারে কলিন মুনরো তার ক্যাচটি নিতেই আনন্দে মাতেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। 20 ওভারের ক্রিকেটে এই অর্জনে গর্বিত ব্রাভো। তিনি জানান, এটা দুর্দান্ত এক ভ্রমণ। আমি যখন যেখানে খেলেছি আমার সেই সব সতীর্থদেরকে ধন্যবাদ দিতে চাই। ঘরের মাঠে 500 উইকেট পাওয়ায় ব্রাভোর আনন্দটা আরও বেশি। 2012 ও 2016 সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-20 বিশ্বকাপ জেতা ব্রাভো খেলেছেন বিশ্বের প্রায় সব বড় প্রতিযোগিতায়। How about another El Dorado celebration from the DJ? Bravo. He's nailed his opposite with another ripper. Brilliant. এর সাথে শেষ করছি নিউজ আওয়ার। যাবার আগে এক নজরে জানিয়ে দেব শিরোনামগুলো। জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না, 3 অক্টোবর পর্যন্ত ছুটি। আগামী বছরের মধ্যেই সারা দেশে 100% বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। আরও 45 জনের মৃত্যু, চীনা ভ্যাকসিনের ট্রায়াল হবে দেশে। সিনহা হত্যায় বাকি 2 এফবিএন সদস্যেরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি। জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা। দশ বছরের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, পরিকল্পনা মন্ত্রী বললেন। নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড। এবং টি-20তে ডোয়াইন ব্রাভোর 500 উইকেট। এই ছিল নিউজ আওয়ারের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে AM লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।